বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা যে কোশ্চেনটি দেখতে যাচ্ছি, এই কোশ্চেনটি বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার পদের পরীক্ষার প্রশ্ন। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2017 সালে। এই কোশ্চেনের টোটাল 100টি কোশ্চেন ছিল, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের পূর্ণমান হচ্ছে 1 নাম্বার করে। এখানে 1 ঘন্টা টাইম ছিল। আজকে শুধু ম্যাথ কোশ্চেনটি সলিউশন করার চেষ্টা করব। এখানে দেখুন 1 নাম্বার যে প্রশ্নটা, এখানে বলা হচ্ছে কি যে একটি বড় বাক্সের মধ্যে 4টি বাক্স আছে, এর প্রত্যেকটি বাক্সের মধ্যে আবার 4টি করে ছোট বাক্স আছে, তাহলে মোট বাক্সের সংখ্যা কত? বিষয়টা এই ধরনের। প্রথমে একটা আপনার বড় বাক্স আছে, বিশাল একটা বাক্স আছে প্রথমে। আচ্ছা, একটি বড় বাক্সের মধ্যে 4টি বাক্স রয়েছে। ধরুন এখানে আবার 4টা বাক্স রয়েছে, 1 2 3 4টা বাক্স রয়েছে। আবার বলছে যে এর প্রত্যেকটির মধ্যে 4টি ছোট বাক্স রয়েছে, প্রত্যেকটার মধ্যে 4টি ছোট বাক্স। এর মধ্যে 4টা ছোট বাক্স রয়েছে, 1 2 3 এরকম 4টা। তার মানে সিমিলার উপায়ে এখানেও কিন্তু 4টা ছোট বাক্স রয়েছে। আবার এখানেও 4টা করে ছোট করে বাক্স রয়েছে। তার মানে এইখানে টোটাল বাক্স এখানে 4টা, এই বাহিরে একটা, কতটা হলো? 5টা। তারপরে এরকম করে কয়টা আছে? 1 2 3 4 4 5 20টা। তার মানে এইখানে টোটাল বাক্স রয়েছে 20টা এবং বাহিরে আছে একটা। এই হচ্ছে টোটাল 21টি বাক্স রয়েছে। এই কোশ্চেনটি আসলে বেসিক সেন্স থেকে করা যায়। পরে দেখুন নিচের যে কোশ্চেনটি 2 নাম্বার বলছে, নিচের দশমিক সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল কত হবে? নিচের দশমিক সংখ্যাগুলো আমি উপরে লিখে দিয়েছি। এখানে দশমিক সংখ্যাগুলোর এই বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে গুণফল কত হবে? তার মানে এখানে যে আমাদের 4টা অপশন রয়েছে, এই 4টা অপশনের মধ্যে আমাদের বের করতে হবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আগে বের করতে হবে। তাহলে আমাদের এখানে বৃহত্তম সংখ্যা কোনটা? এই 4টার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? অর্থাৎ দশমিকের পরে যেখানে সার্থক অঙ্ক রয়েছে খুব কাছাকাছি সেটা হবে বড়। দেখুন এখানে 0.1, অর্থাৎ দশমিকের পরে একটা সার্থক অঙ্ক রয়েছে, সুতরাং এগুলোর চেয়ে এই অঙ্কটা অবশ্যই বড়। তাহলে এই অঙ্কটা কত আমাদের? 0.1। এটা হচ্ছে বড় অঙ্ক। এবারে বলছে ক্ষুদ্রতম সংখ্যাকে, এখানে আমাদের বের করতে হবে সবচেয়ে ছোট কোনটা। এখানে দেখুন দশমিকের পরে 2টা শূন্য এবং একটা সার্থক, এবং দশমিকের পরে একটা শূন্য একটা সার্থক অঙ্ক। তার মানে হচ্ছে এইটা কিন্তু বড়, এইটা হচ্ছে এটা বড়। আবার তার মানে এইটা হচ্ছে ক্ষুদ্রতম এই দুইটার মধ্যে। আবার এইখানে যদি আসি 0.309, তার মানে এইটা সবচেয়ে বেশি ক্ষুদ্র। দশমিকের পরে 3 সংখ্যার পরে একটা, অর্থাৎ 4র্থ নম্বরের অঙ্কটা হচ্ছে আমাদের সার্থক, সুতরাং এই সংখ্যাটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম। তো এখন এর সঙ্গে গুণন করতে হবে 0.0009। এটা আসলে আমাদের গুণ করতে হবে। গুণ করলে যেটা হবে এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখানে দেখুন ফার্স্টলি সার্থক অঙ্কগুলো আপনারা গুণন করবেন। এই ধরনের ক্যালকুলেশনে গুণ করার নিয়ম হচ্ছে সবচেয়ে প্রথমে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কি আছে? এখানে 1 আছে, এখানে 9 আছে, এই দুটো গুণ করে নেবেন। 1 দ্বারা যদি আপনি 9 কে গুণন করেন জাস্ট 9 হবে। 9 আপনি এখানে লিখবেন। লেখার পরে আপনি এখানে দেখুন কি করতে পারেন। এখানে এখন দেখতে হবে আপনার কত ঘর পর দশমিক রয়েছে। এখানে কত ঘর পর দশমিক? 1 ঘর। এখানে কত ঘর? 1 2 3 4। এই যে 1 2 3 4 ঘর পর দশমিক, আর এখানে হচ্ছে 1 ঘর। 4 আর 1 5 ঘর পর দশমিক। তার মানে এখানে আপনি 9 লিখেছেন, এখানে 5 ঘর দিতে হবে 2,
3 4 5 ঘর পর দশমিক, এখানে একটা আন্ডা দিয়ে এখানে একটা দশমিক দিয়ে দেবেন। তো এইটা হচ্ছে আমাদের অ্যানসার। অর্থাৎ এই দশমিকের গুণগুলো যত বড়ই থাক, ফার্স্টলি আপনাদের কাজ হচ্ছে সার্থক অঙ্কগুলো গুণ করে নেবেন। গুণ করার পরে ডান দিক থেকে আপনারা গুনবেন দশমিকের পরে কতটা সংখ্যা রয়েছে, 1 2 3 4, এখানে হচ্ছে একটা, এই 5টা টোটাল 1 2 3 4 5, এখানে তো আমাদের 9 আছেই, আর 4টা শূন্য দিয়ে 5টা করে নিব, দেন তারপরে দশমিকটা দিয়ে দিব। এটা হচ্ছে এই অঙ্কের অ্যানসার। এর পরের নম্বরে আসি। এখানে বলছে 3 নম্বর যে অঙ্কটা, 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট দৈর্ঘ্য ছায়া হয়। অর্থাৎ 6 ফুট একটা বাঁশ রয়েছে, তার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 4 ফুট হবে। একই সময়ে, এখানে দেখুন সময়টাকে ইন্ডিকেট করা হচ্ছে যে একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত? যদি আমি প্রথমে এইটা চিত্র আঁক করি যে 6 ফুট দৈর্ঘ্য একটি গাছ, ধরুন গাছটা এই ধরনের, এটা হচ্ছে 6 ফিট, এটা হচ্ছে 6 ফিট, তাহলে এর ছায়ার দৈর্ঘ্য হবে 4 ফুট, এর ছায়ার দৈর্ঘ্য 4 ফুট, ধরুন এটা হচ্ছে আমাদের 4 ফিট। সূর্য যদি এখানে থাকে, যদি এখান থেকে সে আলো দেয়, তাহলে এই গাছের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এইটুকু। একই সময়ে সূর্য এখানেই থাকবে, এই পজিশনে থাকবে বা এই অ্যাঙ্গেলেই থাকবে। একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত? তার মানে এখানে বলছে গাছের ছায়া 64 ফুট লম্বা, তাহলে গাছের ছায়া যদি 64 ফিট হয়, ধরুন এটা 64 ফিট এটা, তাহলে বলছে গাছটির উচ্চতা কত? আমাদের এই পার্টটা কত হবে, এই পার্টটা আমাদের কত হবে এটা বের করতে হবে, এই পার্টটা কত হবে এটা বের করতে হবে। ওকে, এখন এই পার্টটা বের করার জন্য যেহেতু টাইমের কথা একই বলছে, এখানে কোনো অ্যাঙ্গেল দেয়া নাই, সুতরাং আমরা এখানে ঐকিক নিয়ম অঙ্কটা করতে পারি। কি ধরনের, যখন আপনার হচ্ছে 4 ফিট, তখন ছায়ার দৈর্ঘ্য যখন 4 ফিট, তখন গাছের দৈর্ঘ্য কত? 6 ফিট। ছায়ার দৈর্ঘ্য যখন 1 ফিট, তখন গাছের দৈর্ঘ্য কত? আবার ছায়ার দৈর্ঘ্য যখন 64 ফিট, তখন গাছের দৈর্ঘ্য কত? এভাবে আমরা এটা বের করতে পারি। তো ওই কাজটি আমরা মূলত এখানে করব। ছায়ার দৈর্ঘ্য 4 ফিট হলে গাছের দৈর্ঘ্য কত? 6 ফিট। ছায়ার দৈর্ঘ্য যদি 1 ফিট হয়, তাহলে গাছের দৈর্ঘ্য কত হবে? আমাদের গাছের দৈর্ঘ্য হবে এখানে 6/4 ফিট। এবং ছায়ার দৈর্ঘ্য যদি 64 ফিট হয়, তাহলে গাছের দৈর্ঘ্য কত হবে? অবশ্যই গুণন হবে, 6 × 64/4। ক্যালকুলেশন করলে 4 16 হয়, এখানে 4 16 64। 6 দ্বারা যদি আমি 16 কে গুণ করি, 6 × 16, 6 6 36 এর 6, হাতে হচ্ছে 3, 6 আর 3 9, অর্থাৎ হচ্ছে 96 ফিট হবে গাছের দৈর্ঘ্য। গাছের উচ্চতা কত হবে? 96 ফিট। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এরপরে আসি আমরা 4 নাম্বার যে অঙ্ক বলছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত? আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্ত থাকবে, এমন একটা বৃত্ত আর্ট করতে হবে যার ব্যাসার্ধ হচ্ছে আর। আমরা একটা বৃত্ত আর্ট করলাম, এই বৃত্তের ব্যাসার্ধের কথা বলছে আর। আর ব্যাসার্ধ বিশিষ্ট, এই যে এখানে দেখুন অর্ধবৃত্তের কথা বলছে, এখানে অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত। অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত মানে অর্ধবৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আর্ট করতে হবে। তাহলে যদি আমি অর্ধবৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আর্ট করে নেই, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত, এর উপরে যদি একটা ত্রিভুজ আর্ট করে নেই, বিষয়টা এই ধরনের দাঁড়ায়। এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। এবারে বলছে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এর উপরে, অর্ধেক বৃত্তের উপরে এটাই সর্বোচ্চ বা সবচেয়ে বড় ত্রিভুজ। এটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। দেখুন, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এইটুকু কত আমাদের? এইটুকু কিন্তু আর, এদিকেও আর এবং এদিকেও আর, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটুকুর দৈর্ঘ্যটা কত? টোটাল দৈর্ঘ্য কত? টোটাল দৈর্ঘ্য তাহলে আমাদের হবে 2r, তার মানে হচ্ছে বৃত্তের ব্যাস
এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা আমাদের বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চান তাহলে আমাদের কি লাগে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমাদের কিন্তু এটা লাগে, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো দেখুন এখানে ভূমি তো আমাদের পাইছি, এই ত্রিভুজের ভূমি তো আমরা পাইছি 2r, এবং উচ্চতাটা কত, উচ্চতার মানে এইখান থেকে এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের h। এই h মানে কি, এইটা যদি সেন্টার হয়, এইটুকু যদি ব্যাসার্ধ হয়, তাহলে অবশ্যই এইটুকু ব্যাসার্ধ, তার মানে এই এইচটাও কিন্তু হচ্ছে r। এখন আমরা জাস্ট এখানে মানটা বসাই দিব। যদি মানটা বসাই দেই, এখানে পাচ্ছি কত, হাফ ইন্টু ভূমি কত 2r ইন্টু উচ্চতা কত অনলি r। এই 2r 2 ক্যান্সেল করলে এখানে r আর r গুণ করলে এখানে r স্কয়ার হয়। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যানসার। এরপরে যদি আসি আমরা পরের কোশ্চেনে, এখানে বলা হচ্ছে যে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এত, বৃত্ত দুইটির আয়তনের অনুপাত কত হবে। দেখুন বৃত্তের যে এখানে যে কোশ্চেনটা করা হচ্ছে বৃত্ত দুইটির আয়তনের অনুপাত, এখানে আসলে আয়তন হবে না, এখানে আসলে ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফলের অনুপাত কত এটা হবে আসলে কোশ্চেনটা। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে, দুইটি বৃত্তের যদি ব্যাসার্ধের অনুপাত দেয়া থাকে তাহলে ধরে নিচ্ছি r1 একটা, এখানে একটা সার্কেল ধরে নিচ্ছি, এটার ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3, তাহলে ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি 3r। ওকে, এবং আর একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2, তার মানে এটার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি 2r। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, আমরা ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, কারণ বৃত্তের ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। তাহলে ব্যাসার্ধ যদি এটা হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই আর, আর মানে কত, ব্যাসার্ধ 3r তার উপরে স্কয়ার। সিমিলার উপায়ে তাহলে এইটার ক্ষেত্রফলটা কত হবে, পাই আর স্কয়ার, পাই ইনটু r, 2r তার উপরে হোল স্কয়ার। এটার ক্ষেত্রফলটা কত হচ্ছে তাহলে 9 পাই, 9 এখানে হচ্ছে r স্কয়ার ইনটু পাই, আর এইটা কত হবে তাহলে আমাদের, এইটা হবে 4r স্কয়ার পাই, 4r স্কয়ার পাই। এইটা হচ্ছে আমাদের অনুপাতটা। এখন এই অনুপাতে দেখুন কাটাকাটি করা যায় কিনা। দেখুন উভয় পক্ষকে যদি আমি এখানে পাই দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু পাই আর পাই ক্যান্সেল হয়ে যায়। ওকে, এরপরে যদি আমি আর স্কয়ার দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আর স্কয়ারও ক্যান্সেল হয়ে যায়, তার মানে থাকে শুধু হচ্ছে এখানে 9:4। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। বলছে যে বৃত্ত দুইটির আয়তনের অনুপাত কত হবে, তাহলে আয়তনের অনুপাত হবে 9:4, বা ক্ষেত্রফলের অনুপাত হবে 9:4। এর পরের কোশ্চেনে আসুন, বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। এই যে প্রশ্নটি, এই কোশ্চেনটি কিন্তু সাম্প্রতিক সময়ে ইন্সপেক্টর পদের পরীক্ষায় এসেছে। আপনারা যারা উপজেলা প্রশ্নপত্র পদের পরীক্ষা দেবেন, এই কোশ্চেনটা কিন্তু পোস্ট অফিসে অনেকবারই এসেছে, বড় সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত, এই ধরনের। এই অঙ্কটা শর্টকাটের আসলে যে রুলসটা সেটা যদি আমি আপনাদেরকে বলি, বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। যখন আপনি বড় সংখ্যাটি বের করবেন, এই দেখুন বড় সংখ্যাটি যখন আপনি বের করতে যাবেন তখন আপনাকে করতে হবে কি, এই যে অন্তর যত দেয়া আছে, কত আছে 199, এর সঙ্গে যোগ 1 করবেন, ভাগ 2 করে দিবেন। ক্যালকুলেশন করলে এখানে আসে কত,
ভাগ 2 ইকুয়ালস টু 100 হচ্ছে আমাদের অ্যানসার। এইটা হচ্ছে বড় সংখ্যাটা। এবারে যদি আপনাকে বলে ছোট সংখ্যাটি কত, জাস্ট এখানে কি করবেন, মাইনাস করে দিবেন, জাস্ট মাইনাস করে দিবেন। মাইনাস করলে হবে 198। 198 কে 2 দ্বারা ভাগ করবেন, 2 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে, তাহলে এটা হবে ছোট সংখ্যাটি। ছোট সংখ্যাটি তাহলে হবে 198। তো এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে হচ্ছে আপনাদের প্রথমে 19 কে আপনি ভাগ দেন, 19 কে যদি ভাগ দেন সেক্ষেত্রে আমাদের হচ্ছে 9 দুগুণ 18, 9 হাতে হচ্ছে 1, 1 10 18, এখানে হচ্ছে 99। তার মানে একটা যদি 100 হয় আর একটা হবে 99, একটা যদি 102 হয় আর একটা হবে 101, এই ধরনের বিষয়টা। আপনারা এভাবে ছোট সংখ্যাটি কোনটি, বড় সংখ্যাটি কোনটি, এটাও আপনারা প্র্যাকটিস করে যাবেন। এই অঙ্কটারই যদি আমি বেসিকটা দেখাই, যে আসলে রিটার্ন পার্টটা যদি দেখাই, বলছে দুইটি ক্রমিক সংখ্যা, একটা সংখ্যা যদি x হয় তাহলে এর পরের সংখ্যা কত হবে। ক্রমিক যেহেতু বলছে, ক্রমিক সংখ্যা আপনাকে বলা হলো 6 আছে, এর পরের সংখ্যাটা কত, পরের ক্রমিক সংখ্যা কত, তাহলে অবশ্যই 7। এই 7 আপনি কিভাবে পেয়েছেন, 6 এর সঙ্গে 1 যোগ করেছেন। আবার বলা হচ্ছে 10, এর পরের ক্রমিক সংখ্যা কত, অবশ্যই 11, কারণ 10 এর সঙ্গে আপনি 1 যোগ করে যেটা পাবেন সেটা হচ্ছে পরবর্তী ক্রমিক সংখ্যা। তো আমি একটা সংখ্যা x ধরেছি, তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যা কত হবে, অবশ্যই 1 যোগ করতে হবে, x প্লাস 1 একটা আর হচ্ছে একটা x। বড় কোনটা, অবশ্যই এটা বড়, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। এখানে বলছে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, এই যে x প্লাস 1 এটা বড়টা, এটা বর্গ করলাম, এবং ছোটটা কত x স্কয়ার, তাদের বর্গের অন্তর সমান সমান 199। এখানে সেই কথাই বলছে যে বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। এখান থেকে জাস্ট আপনারা x এর মানটা বের করবেন, x এর মানটা বের করবেন, x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এখানে ফর্মুলা এটা মাইনাস, এখানে x স্কয়ার ইকুয়ালস টু 199। যদি ক্যালকুলেশন করেন x স্কয়ার ক্যান্সেল, তারপর এখানে আসে 2x ইকুয়ালস টু এই যে 1টা, এই 1টা এই সাইডে পাঠিয়ে দেন, তাহলে 199 মাইনাস 1 ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 198 আসবে। 198 এখানে 2x, তার মানে আমরা এখানে লিখতে পারি 2x ইকুয়ালস টু 198, তার মানে x ইকুয়ালস টু কত আসে, 198 ভাগ হচ্ছে 2, ক্যালকুলেশন করলে 99 আসে। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। এইটা হচ্ছে আমাদের ছোট সংখ্যাটা। এখন বড় সংখ্যাটি কত, x প্লাস 1, তাহলে 99 যোগ 1, তার মানে হচ্ছে 100। এভাবে আপনারা এই অঙ্কটা করতে পারেন। কিন্তু এর পরের কোশ্চেনে আসি, বলছে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড়। দেখুন এই ধরনের কিন্তু একটা অঙ্ক এসেছে আমাদের ইন্সপেক্টর পদের পরীক্ষায় সাম্প্রতিক সময় যে কোশ্চেনটি হয়েছিল 17/5/2024 তারিখে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি এই ধরনের কোশ্চেনগুলো অনেকবার দেখিয়েছি, তারপর আরেকবার দেখাচ্ছি। এখানে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড়, আপনাকে বড় বের করতে হবে। তার মানে প্রথমে আমরা প্রথম দুইটার মধ্যে কম্পেয়ার করব, একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে 4/5। দেখবে এই দুইটার মধ্যে কোনটা বড়। ফার্স্টলি আমরা করব কি, এই দুইটার মধ্যে আর গুণ করব, 5 দুগুণ 10 আর 3 4 কত 12। তাহলে এই দুটো গুণন করে আমি জাস্ট যে উত্তরটা হচ্ছে সেটা আমি এখানে লিখতেছি, আবার এই দুটো গুণন করে যে উত্তরটা হচ্ছে সেটা আমি এখানে লিখতেছি। এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, তাহলে আপনার ভুল হয়ে যাবে অঙ্ক। কোনটি বড়, আপনাকে দেখতে হবে এইটা বড় নাকি এইটা বড়, গুণফল দুইটার মধ্যে কোনটি বড়। অবশ্যই এটা বড়, তার মানে যেহেতু এই 12 বড়, সুতরাং 4/5টা এটা হচ্ছে বড়, তার মানে 4/5 এখন আমাদের থাকলো সম্বল। এরপরে এই দুইটার মধ্যে আবার কম্পেয়ার করতে হবে, যে এইটার সঙ্গে আবার এটা কম্পেয়ার করি, 13/15, 13/15 যদি আমি কম্পেয়ার করি, আবার একই নিয়মে বের করবো এই দুটোর মধ্যে কোনটা বড়। 4×15 কত হয়, 60 হয়, আমরা অবশ্যই এখানে লিখবো এটা, এবং 5×13 65 হয়। এই দুইটার মধ্যে আমাদের বড় কোনটা, অবশ্যই এই যে 60 বড় না 65 বড়, অবশ্যই 65 বড়। যেহেতু এইটা বড়, সুতরাং এই ভগ্নাংশটা এই ভগ্নাংশের চেয়ে বড়, অর্থাৎ এই ধরনের বিষয়টা। তাহলে আমাদের এটা বাদ, এখন থাকতেছে শুধু 13/15 আর একটা ভগ্নাংশ আছে 23/30, 23/30।
এই ভগ্নাংশ দুইটার মধ্যে এখন কম্পেয়ার করতে হবে যে আসলে কোন ভগ্নাংশটি আমাদের বড়। দেখুন আমাদের পরীক্ষা হলে আসলে ক্যালকুলেটর কিন্তু একদমই জায়েজ নাই, সুতরাং এখানে গুণন যে বিষয়গুলো, গুণন ভাগ এই বিষয়গুলো আমাদের বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে হাতে কলমে। দেখুন আবার এইটার সঙ্গে এটা গুণন করে দেন, কত আসে 3 × 39, 3 × 39, 3 9, এখানে একটা শূন্য। তাহলে এই যে 15 আর 23 আপনি গুণন করবেন, 15 আর 23 পরীক্ষার হলে কিভাবে গুণন করবেন, শর্টকাট যেটা সিস্টেম সেটা আমি এখানে দেখাচ্ছি। এখানে ধরুন 23 এর সঙ্গে আপনি কত গুণন করবেন, 15 গুণন করবেন, 23 এর সঙ্গে 15 গুণন করবেন। গুণন করার যে নিয়ম সেটা হচ্ছে আপনাকে ফার্স্টলি এই 3 আর 5 গুণন করবেন, 3 আর 5 গুণন করলে কত হয় আপনার 15 হয়, 15 5 লিখবেন আপনি এখানে, ওকে। 3 5 15 5, হাতে কত থাকে 1 থাকে। এখন এইটার সঙ্গে আপনি এইটা গুণন করবেন এবং এইটার সঙ্গে আপনি এইটা গুণন করবেন, তাহলে 3 অক্ষে কত 3, এখানে 3 লিখলাম এবং এই 5 দুগুণে কত 10, এখানে 10 লিখলাম, হাতে কত আছে 1 আছে, এই হাত 1 এখানে যোগ করে দিলাম, তাহলে এখানে কত হচ্ছে 4, এখানে হচ্ছে 1, তাহলে এখানে কত হচ্ছে 14। এই 14 এর 4 আমরা এখানে লিখবো, 14 এর 4, হাতে আবার 1 থাকে। এরপরে আপনি করবেন কি এই 1 দ্বারা আবার এই 2 কে গুণন করবেন, 2 অক্ষে 2, 2 আর 1 3, তার মানে 345। তার মানে এখানে পাচ্ছি 345। আপনারা এই নিয়মের যে গুণনটা আমি হয়তো এখানে আস্তে ধীরে আপনাদেরকে বোঝাচ্ছি, এই কারণে টাইম লাগছে, বা আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন এটা কিন্তু অনেক ফলপ্রসূ এবং পরীক্ষার হলে ইজিলি আপনারা এই ক্যালকুলেশনের মাধ্যমে গুণনগুলো করতে পারবেন, যে কোনো ধরনের বড় গুণন আপনি করতে পারবেন 2 অঙ্কের অঙ্কে। এরপরে আমরা যদি আসি এখানে দেখুন কোনটা বড়, আমাদের 390 বড় নাকি 345 বড়, অবশ্যই 390 বড়। তার মানে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে আমাদের হচ্ছে 390 কার নিচে আছে, এই যে 13/15 এর নিচে, 13/15, তাহলে অ্যানসার হচ্ছে আমাদের এই মিস্টার গ, এটা হচ্ছে আমাদের অ্যানসার।